স্টোরিজ আনফোল্ডে আমরা এসেছি জানা অজানা গল্পের সম্ভার নিয়ে। আশা রাখব আমাদের শিল্পীদের অভিনয়ের মাধ্যমে এই গল্পগুলো আপনার কান ছুঁয়ে হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাবে। যদি আমাদের গল্প আপনার ভালো লাগে তাহলে অবশ্যই স্টোরিজ আনফোল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, আমি তমজিৎ। স্টোরিজ আনফোল্ডে আজ শুনবেন একটি ভূতের গল্প, নাম কবরের আতঙ্ক। এই গল্পে অভিনয় করেছেন সঞ্চিতা দাস ও শুভভদ্র। গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি তমজিৎ। তাহলে আজকের গল্প কবরের আতঙ্ক শুরু করা যাক। আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়ায়। মোটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে সুখলাল দাঁড়িয়ে। সুখলাল অফিসের কাজে অনেকবার কলকাতা এসেছে, এক অফিসেরই লোক, সেই সূত্রেই আলাপ। দাদা, আপনার জন্য একটা বাড়ি জোগাড় করে রেখেছি। যদিও শহর থেকে একটু বাইরে, তবে বেশ নিরিবিলি জায়গা, আপনার ভালোই লাগবে। জায়গাটা শহর থেকে মাইল দুয়েক দূর। বাড়িটা এক নজর দেখে ভালোই লাগলো। একতলা বাড়ি, চারদিকে বাগান, মানে একসময় বাগান ছিল আর কি। এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। দুখানা ঘর, একটা বসবার আর একটা শোবার, এছাড়া ছোট একটা রান্নাঘর। সুখলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানলাগুলো খুলে দিল। শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগলো। আশপাশে অন্য বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা যায় উঁচু নিচু মাঠ, গাছপালা, ঝোপঝাড়। রান্নাঘরে ঢুকে সুখলাল বলল, আচ্ছা দাদা, একটা কথা, পেছনের এই জানালাটা এটা খুলবেন না। কেন ওটা খোলে না, না ভাঙা? না না, সেই সব কিছু না। আসলে এদিক দিয়ে তো আর বাতাস আসবে না, কি দরকার খুলে? তাই বলছি, খুলবেন না, কেমন? আমি কিছু না বলে বেরিয়ে এলাম। অন্য ঘরটিতে গিয়ে আমার জিনিসপত্র গোছাতে শুরু করলাম। ভাবলাম ভারী তো একটা জানলা, যত সব। এই সুখলালই দুলারির মাকে জোগাড় করে দিল। রান্নাবান্না থেকে ঝাঁট দেওয়া, কাপড় কাচা, যত কাজ সব কিছুই সে করবে। সেই জানলার কথাটা কেন কে জানে মাথায় থেকে গিয়েছিল। দিন তিনেক পর দুলারির মাকে জিজ্ঞাসা করলাম, সুখলাল রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে, কেন বলো তো? দুলারির মা অনেকক্ষণ ধরে আমার মুখের দিকে চেয়ে রইল, দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময়। বলল, হু জানলাটা ওইখান নাই খুললেন বাবু? কিন্তু কিন্তু কেন? কারণ তো আছে একটা। রান্নাঘরে জানলা তো খাবার দাবার জিনিসপত্র থাকে, যদি ধুলোবালি পড়ে, না হলে জানলা খোলা পেয়ে যদি কুকুর বিড়াল ঢুকে পড়ে, তাই কইছি আর কি। যুক্তিটা মনে ধরল। রান্নাঘরের জানলা, তার আবার কোনো গরাদ নেই। ছোটোখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয়। তবু কেন যে আমার মনে হলো আসল কথাটা দুলারির মা চেপে যাচ্ছে, যেন কুকুর বিড়ালটা আসল কারণ না। কিন্তু কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে? নানা কাজের মধ্যেই এই কথাটা আমার মাথায় ঘুরতে লাগলো, ভুলতে পারলাম না। সেদিন ছুটির দিন, অনেক বেলা পর্যন্ত ঘুমোলাম। ঘুম থেকে উঠে দেখলাম রোজকার মতন দুলারির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে। চা খাওয়া শেষ হতেই দুলারির মা এসে দাঁড়ালো। বাবু, হ্যাঁ বাবু, উঠে দরজাটা বন্ধ করে দিন, আমি একটু বাজারে যাব। দরজাটা বন্ধ করে হাত মুখ ধুয়ে ঘরে না গিয়ে কি মনে হতে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। আর সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পিছনের সেই জানলার ওপর। বাইরে তখন এলোমেলো শীতের হাওয়া বইছে। বন্ধ জানলাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক যেন মনে হলো বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করছে, তখন কি দরকার জানলাটা খুলে? কিন্তু সঙ্গে সঙ্গে যেন সেই ছেলে মানুষই ভয়টা দূর করতেই সজোরে জানলায় ধাক্কা দিলাম। না, জানলা খুলল না। অনেকদিন না খোলার জন্য এঁটে গিয়েছে। আমারও কেমন যেন জেদ চেপে গেল।
প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগলাম। বার চারেক ধাক্কা দেবার পর জানলাটা বিকট শব্দ করে খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গেই আশ্চর্য কাণ্ড, বাইরে থেকে এক ঝলক গরম হাওয়া ঘরের মধ্যে এসে ঢুকল। কি ব্যাপার, এমনটা তো হবার কথা নয়। বাইরে কনকনে শীত আর জানলা দিয়ে ঢুকছে গরম হাওয়া। এমনটা হলো কি করে? অন্য জানলা দিয়ে তো শীতের ঠান্ডা হাওয়াই আসছে, আর সেটাই স্বাভাবিক। তবে কি জানলাটা অনেক দিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম লাগছে? ঠিক বুঝতে না পেরে এগিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। এমন কি আছে যার জন্য এ জানলাটা খোলা নিষেধ? জানলা দিয়ে মুখ বাড়িয়ে একটু এদিক ওদিক তাকাতেই সেই জিনিসটা নজরে পড়ল। সামনেই একটা ঝাঁকড়া গাছ, তার নিচে একটা কবর। কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। হো হরি, এই ব্যাপার! এরই জন্য এত কাণ্ড! সুখলাল আর দুলারির মা কি মনে করেছিল যে কবর দেখে আমি ভয় পাবো, তাই জানলাটা খুলতে মানা করেছিল? তাছাড়া আর কি হতে পারে? অনেক উঁকি ঝুঁকি দিয়েও আর অন্য কিছু চোখে পড়ল না। সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম। দুলারির মা বাজার নিয়ে ফিরেছে। আমাকে দেখে বলল, কতক্ষণ ধরে দরজা ঠেলছি, বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে এলাম। একটু পরেই রান্নাঘর থেকে দুলারির মায়ের চিৎকার কানে এলো। হায় 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 ভগবান, হে কি কাণ্ড! এ জানলা কে খুললো গো? কে করলে গো এমন সব করেছে কাজ? কে? রান্নাঘরে গিয়েই অবাক হয়ে গেলাম। বাজারের জিনিসপত্র চারিদিকে ছড়ানো, দুলারির মা সমানে চিৎকার করে চলেছে। কি হলো কি? সরো সরো, আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি। এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করলাম, প্রথমে এক হাত দিয়ে, তারপর দু হাতে, কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না। মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। এক চুল সরানো গেল না। আর বন্ধ হবে না, আমি ঠিক জানি বাবু, একটা সর্বনাশ হবে। কি হবে গো এবার? কি হচ্ছে কি? চুপ করো। এতদিন না খোলায় জানলার কবজাটা শক্ত হয়ে গিয়েছে, কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে। সেই দিনই রাতের ঘটনা। দুলারির মা রোজকার মতন খাবার ঢাকা দিয়ে চলে গিয়েছে। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। হঠাৎ ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরের দিকে যেতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। সামনে আমার খাবার জায়গায় মেঝেতে আমার খাবার ঢাকা দিয়ে রাখা থাকে। আজ সেই খাবারের ঢাকা খোলা। থালার কাছে বছর 6 একটা বাচ্চা, ধপধপে গায়ের রং, এক মাথা কোঁকড়ানো সোনালি চুল, নীল দুটি চোখ। বাচ্চাটি কিন্তু দাঁড়িয়ে নেই, অনবরত থালাটার চারপাশে ঘুরছে। হাত দিয়ে চোখ দুটো রগড়ে নিলাম। ভুল দেখছি না তো? বন্ধ বাড়ির ভেতর বাচ্চা আসবে কোত্থেকে? না না, এ দৃশ্য আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বাচ্চাটি ঘুরপাক খাচ্ছে, খুব ধীর পায়। আমি হতভম্বের মতো সেদিকে তাকিয়ে রইলাম। হঠাৎ সে থেমে গেল, মুখ তুলে তাকালো আমার দিকে। নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি। আমার সারা শরীরে যেন বরফের ছোঁয়া লাগলো। এরপর সে চোখ সরিয়ে পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করল। আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম, কিন্তু কিছুটা গিয়ে আর যেতে পারলাম না। ঠিক জানলার কাছে যেতেই একটা অসহ্য গরম হাওয়া। বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে, অবিকল সেই রকম। হঠাৎ দেখলাম একটা ধোঁয়ার কুণ্ডলী। তারপরেই বাচ্চাটিকে আর দেখা গেল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার কেমন যেন সন্দেহ হলো। সবই হয়তো আমার মনের ভ্রম। ছোট একটা কবর দেখে হয়তো একটি শিশুকে কল্পনা করেছি, সেই কল্পনার রূপই দেখছি চোখের সামনে। কিন্তু খেতে বসতে গিয়েই থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন,
দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরে মাঠে জল জমেছে। বাচ্চাটি যেন সেই জল পার হয়ে এসেছে। খাবারে আর হাত দিতে পারলাম না। ধুর, এভাবে খাওয়া যায় না। উঠে এলাম। মাথার ভেতর ক্রমাগত ঘটনাটা ঘুরতে লাগলো। এ তো তাহলে আমার মনের ভুল নয়, বাচ্চাটি সত্যিই এসেছিল। এই প্রথম মনে হলো পিছনের জানলাটা না খুললেই ভালো করতাম। কাল মিস্ত্রি ডেকে জানলাটা আগে ঠিক করতে হবে। অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম। নানা কথা চিন্তা করে মাথাটা গরম হয়ে আসছে। এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পর আবার খাবার জায়গায় গেলাম। ভালো করে দেখলাম কোথাও কোনো পায়ের ছাপ নেই। যদিও জলের দাগ এতক্ষণ থাকার কথা নয়, তবুও খাবার কোনো ইচ্ছা হলো না। ঘরে এসে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ঘুম না আসায় এপাশ ওপাশ করতে লাগলাম। তারপর কখন যেন ঘুমিয়ে পড়েছি। আচমকা গলার ওপর খুব ঠান্ডা কিছুর স্পর্শে ঘুমটা ভেঙে গেল। রাত তখন কটা বুঝতে পারলাম না। জানলার কাচের মধ্যে দিয়ে চাঁদের আলো এসে বিছানার ওপর পড়েছে। সারা ঘরটাই প্রায় আলো হয়ে আছে। সেই আলোতেই দেখতে পেলাম সেই বাচ্চাটি। সে এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে শুয়ে রয়েছে। আমি জোর করে তাকে সরিয়ে দিতে চাইলাম, কিন্তু পারলাম না। উফ, এইটুকু বাচ্চার গায়ে কি জোর! হঠাৎ সেই চাঁদের আলোয় বাচ্চাটির দিকে সভয়ে তাকিয়ে দেখলাম ধীরে ধীরে বাচ্চাটার গায়ের মাংস গলে গলে পড়ছে, আর তার জায়গায় স্পষ্ট হয়ে উঠছে একটা কঙ্কাল। একটা কঙ্কাল বিছানায় শুয়ে এক হাত দিয়ে আমার গলা জড়িয়ে রয়েছে। হাড়ের শক্ত বাঁধন। আমি কোনো মতে চিৎকার করে উঠলাম আর প্রাণপণে হাতটা সরাবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমি পারলাম না। এবার যেন গায়ে এসে লাগলো আগুনের হলকা। মনে হলো সেই উত্তাপে আমার মাংস বুঝি গলে গলে পড়বে। আমিও কঙ্কালে পরিণত হব। এরপর ঠিক কি হয়েছিল তা আমার জানা নেই। জ্ঞান হতে দেখলাম আমার বিছানায় শুয়ে আছি। পাশে শুকলাল আর একজন ডাক্তার। একটু দূরে দুলারির মা দাঁড়িয়ে আছে। আমি ধর্মর করে উঠে বসে চারদিকে তাকালাম। সকালের আলো এসে পড়েছে ঘরের মধ্যে। কোথাও কাল রাতের বিভীষিকার কোনো চিহ্ন নেই। আপনাকে তখনই বারবার বারণ করেছিলাম দাদা, জানলাটা খুলবেন না। ভাগ্যিস আজ সকালে দুলারির মা এসে আপনাকে না দেখতে পেয়ে খুঁজতে গিয়েছিল। ওই পিছনের মাঠের ওই ছোট কবরটার পাশে আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। ওখানে কেন গেলেন দাদা? কি হয়েছিল? আমি কোনো উত্তর না দিয়ে স্তব্ধ হয়ে বসে রইলাম। স্টোরিজ আনফোল্ডে আজ এতক্ষণ শুনছিলেন একটি ভূতের গল্প, কবরের আতঙ্ক। কেমন লাগছে স্টোরিজ আনফোল্ডের গল্প পাঠ? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। গল্প ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর যে অনুরোধটা শুরুতেই করেছি সেটা আবারও করছি, স্টোরিজ আনফোল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত।